কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, প্রভাষক রসায়ন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে পাঠ করেছি যে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, পরিমাণগত রসায়ন। আলোচ্য বিষয় জারণ বিজারণ বিক্রিয়া, জারক বিজারক, জারণ সংখ্যা এবং জারণ সংখ্যা নির্ণয়। জারণ বিজারণ, অক্সিডেশন রিডাকশন। জারণ বিজারণের দুইটি মতবাদ রয়েছে, একটা হচ্ছে প্রাচীন মতবাদ, আরেকটি হয়েছে আধুনিক মতবাদ। প্রাচীন মতবাদ অনুসারেও জারণ বিজারণ দুই প্রকার, একটা হচ্ছে জারণ, আরেকটি হচ্ছে বিজারণ। প্রাচীন মতবাদ অনুসারে জারণকে আমরা কয়েকটি ভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথম হচ্ছে অক্সিজেন সংযোগ। আমরা এই বিক্রিয়াতে দেখতে পাচ্ছি আয়রন এবং অক্সিজেন বিক্রিয়া করে ফেরিক অক্সাইড গঠন করে। এখানে অক্সিজেনের সংযোজন ঘটেছে, এই জন্য এই বিক্রিয়াটি হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তারপর হচ্ছে অক্সিজেন ছাড়াও যদি তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে তাহলে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি। যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে। এই বিক্রিয়ায় ক্লোরিন একটি তড়িৎ ঋণাত্মক মৌল। এখানে ক্লোরিনের সংযোজনের কারণে ক্লোরিন হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়েছে, এই জন্য এই বিক্রিয়াটি হচ্ছে একটা জারণ বিক্রিয়া। তারপরে হাইড্রোজেনের অপসারণ। আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি যে সোডিয়াম হাইড্রাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম প্লাস পানি উৎপন্ন করেছে। এখানে সোডিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেনের অপসারণ হয়েছে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে। এখানে হাইড্রোজেনের অপসারণ হয়েছে, সুতরাং এটিও একটি জারণ বিক্রিয়া। 4 নম্বর যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ। হাইড্রোজেনের অপসারণ হলেও যেমন জারণ বিক্রিয়া, ঠিক একইভাবে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল তড়িৎ ধনাত্মক মৌল অথবা মূলকের অপসারণও যদি হয় তাহলে সেটাও কি জারণ বিক্রিয়া। যেমন মার্কিউরাস ক্লোরাইড যুক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মার্কিউরাস থেকে মার্কিউরাসে রূপান্তরিত হয়েছে। এখানে দুইটি কি ছিল, মার্কিউরিক, এখানে দুইটি পরমাণু ছিল কিন্তু এখানে এখানে মার্কিউরিক্সের কি হয়েছে, এখানে অপসারণ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ হলেও সেটি একটি জারণ বিক্রিয়া। আবার জারণ মান বা চার্জ বৃদ্ধি পেলেও সেটা হচ্ছে কি একটি জারণ বিক্রিয়া। যেমন স্ট্যানাস থেকে স্টেন, এখানে স্ট্যানাসে 2+ আর্সেনিক হচ্ছে 4+, এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই বিক্রিয়াটি একটি জারণ বিক্রিয়া। এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে জারণ সংঘটিত হতে পারে। আমরা আবারও যদি রিভিউ করি 5টি প্রক্রিয়া কি কি। একটা হচ্ছে অক্সিজেনের সংযোগ, এখানে আয়রনের সাথে অক্সিজেনের সংযুক্ত হয়ে ফেরিক অক্সাইড গঠন করেছে। একইভাবে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটলেও যখন এখানে ক্লোরিন একটি তড়িৎ ঋণাত্মক মৌল হাইড্রোজেনের যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করেছে, ঠিক একইভাবে হাইড্রোজেনের যদি অপসারণ ঘটে, যেমন সোডিয়াম হাইড্রাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করার সময় এখানে হাইড্রোজেনটা অপসারিত হয়ে সোডিয়াম জারণে রূপান্তরিত হয় এবং পানি হয়। এখানে সোডিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেনের অপসারণ হয়েছে। আবার তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ, এখানে মার্কিউরাস ক্লোরাইড এবং ক্লোরিন বিক্রিয়া করে মার্কিউরিক ক্লোরাইড। আমরা দেখি মার্কিউরাস
মার্কিউরাস ক্লোরাইডে মার্কারির পরমাণু সংখ্যা ছিল 2টি, কিন্তু এখানে মার্কিউরিকে আছে 1টি। তাহলে আমরা বুঝতে পারি যে এখান থেকে একটা মার্কারি পরমাণুর মৌলের কি হচ্ছে এখানে অপসারণ। তাহলে সুতরাং এটা একটা জারণ বিক্রিয়া। আবার জারণ মান বা চার্জ যদি বৃদ্ধি পায়, যেমন স্ট্যানাস থেকে স্টেনিক, তাহলে এখানে স্ট্যানাসের জারণ মান স্টেনিকে যখন হয় তখন +2 থেকে +4 এ রূপান্তরিত, তাহলে এটাও একটি জারণ বিক্রিয়া। এই 5টি ভাবে জারণ বিক্রিয়া সংঘটিত হতে পারে। এটা হচ্ছে একটা প্রাচীন মতবাদ। প্রাচীন মতবাদ অনুসারে আমরা বিজারণকেও ঠিক একইভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব প্রথমে যে জিনিসটা সম্পর্কিত আমরা দেখছি জারণ দেখেছি যে হাইড্রোজেনের অপসারণ, কিন্তু বিজারণ হবে তার উল্টো। এটা হচ্ছে কি হাইড্রোজেনের সংযোজন। এখানে সোডিয়ামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়েছে, সুতরাং এটি একটি বিজারণ বিক্রিয়া, কারণ এখানে সোডিয়ামের সাথে হাইড্রোজেনের সংযোজন হয়েছে। আবার আমরা জারণে দেখেছি তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন, কিন্তু বিজারণের ক্ষেত্রে কি হবে তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের সংযোগ। যেমন মার্কিউরিক ক্লোরাইড প্লাস মার্কারি বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কারি যে পরমাণুটা সেটা মার্কিউরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এখানে মার্কারি কি হয়েছে সংযোজন হয়েছে, সুতরাং এটা তড়িৎ ধনাত্মক মৌল, তো সুতরাং এটা একটি বিজারণ বিক্রিয়া। আবার অক্সিজেনের অপসারণ, আমরা জারণে দেখছি অক্সিজেনের সংযোজন, এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের অপসারণ। বিজারণ প্রক্রিয়া কি হয় প্রাচীন মতবাদ অনুসারে অক্সিজেনের অপসারণ। যেমন এখানে ফেরাস অক্সাইড প্লাস কার্বন বিক্রিয়া করে এখানে ফেরাস অক্সাইড থেকে অক্সিজেনটা অপসারিত হয়, তাহলে এখানে অক্সিজেনের অপসারণ। তাহলে এখানে আয়রন প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন করে, তাহলে ফেরাস অক্সাইড থেকে একটা অক্সিজেন অপসারণ হচ্ছে, সুতরাং এটা কি বিজারণ বিক্রিয়া। আবার তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ, আমরা ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয় ফেরাস ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের কি হচ্ছে অপসারণ হচ্ছে, এখানে ফেরিক ক্লোরাইডের 3টি ক্লোরিন, এখানে হচ্ছে 2টি, তো সুতরাং একটি ক্লোরাইড অপসারিত হয়ে হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়, সুতরাং এখানে তড়িৎ ঋণাত্মক মৌলের অপসারণ হয়েছে, সুতরাং এটা একটি বিজারণ বিক্রিয়া। আমরা জারণ বিক্রিয়া দেখেছি জারণ মানের বৃদ্ধি, কিন্তু বিজারণ বিক্রিয়া কি হয় জারণ মানের বা চার্জের হ্রাস ঘটবে, যেমন স্টেনিক থেকে স্ট্যানাস, যেমন +4 থেকে +2, তাহলে জারণ মানের হ্রাস হয়েছে। তাহলে বিজারণ এবং জারণ প্রাচীন মতবাদ অনুসারে আমরা আশা করি ব্যাখ্যা করতে পারবো। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখতে পাই আধুনিক মতবাদ অনুসারেও আমরা জারণ বিজারণ দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা জারণকে বলি অক্সিডেশন এবং বিজারণকে বলবো রিডাকশন। তো জারণ বিক্রিয়ায় আধুনিক মতবাদ অনুসারে বলা হয়েছে যে ইলেকট্রনের অপসারণ, আর বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের সংযোজন। তাহলে এখানে আমরা জারণ বিক্রিয়া দেখছি জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে রূপান্তরিত হয়, সুতরাং এখানে ইলেকট্রনের অপসারণ হচ্ছে, সুতরাং এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আবার বিজারণ বিক্রিয়া কি টিওপ্রিক আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে রূপান্তরিত হয়, সুতরাং এখানে ইলেকট্রনের সংযোজন ঘটেছে, এখানে 2টি ইলেকট্রনের সংযোজন ঘটেছে, সুতরাং এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা যদি দেখি একটা বিক্রিয়ার মাধ্যমে যেমন কপার সালফেট প্লাস জিঙ্ক, এখানে জিঙ্কে সে কি অবস্থায় আছে নিরপেক্ষ অবস্থায় আছে। জিঙ্ক কি করেছে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করে জিঙ্ক আয়নে রূপান্তরিত হয়ে জিঙ্ক সালফেট যৌগ উৎপন্ন করেছে এবং টিওপ্রিক যে আয়নটা সেটা কপার ধাতুতে রূপান্তরিত। তাহলে এখানে কপার ইলেকট্রন গ্রহণ করেছে এবং জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রনের যখন অপসারণ হয় সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া, আর ইলেকট্রনের যখন সংযোজন ঘটে তখন সেটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। এখন আমরা জারক এবং বিজারক নিয়ে আলোচনা করব। জারক হচ্ছে ইলেকট্রন, যদি আমরা সংক্ষেপে বলতে চাই
জারক হচ্ছে ইলেকট্রন গ্রহীতা আর বিজারক হচ্ছে ইলেকট্রন দাতা। যারা ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে বিজারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে জারক। তাহলে আমরা বিজারক সমূহকে সহজেই মনে রাখার উপায়, আমরা জানি যে ধাতু সমূহ হচ্ছে বিজারক, আরও জানি ধাতু সমূহ বিক্রিয়াকালে তারা ইলেকট্রন ত্যাগ করে। সুতরাং বিজারক সমূহ ইলেকট্রন ত্যাগ করে। অপরদিকে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জারণ সংখ্যা বা জারণ মান। তো জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা হচ্ছে কোনো মৌলের উপর বিদ্যমান চার্জের প্রকৃতি হচ্ছে তার জারণ সংখ্যা বা জারণ মান। তাহলে আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন সোডিয়াম, এই যে মৌলটি, এখানে কোনো ধরনের চার্জ নেই, এই জন্য তার জারণ মান হচ্ছে 0। আমরা যেমন আয়রন 2+, এই মৌলের উপর বিদ্যমান চার্জ হচ্ছে +2, এই জন্য যেমন আয়রন 2+, এই 2+ এর চার্জ হচ্ছে, আয়রনের চার্জ হচ্ছে 2+, এই জন্য তার জারণ মান হচ্ছে +2। আমরা আরেকটু উদাহরণ দেখি, যেমন ক্লোরাইড আয়নে চার্জের মান হচ্ছে -1, এই জন্য তার জারণ মান হচ্ছে -1। তাহলে আমরা জারণ সংখ্যা বা জারণ মান বলতে বুঝি কোনো মৌলের উপর বিদ্যমান চার্জের প্রকৃতি। যেমন সোডিয়াম যে ধাতুটি রয়েছে, এটা একটি মৌল, তার কোনো চার্জ নেই, এই জন্য তার জারণ মান 0। ঠিক আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, যেমন আয়রন 2+, আয়রন 2+, এখানে চার্জ হচ্ছে +2, সুতরাং তার জারণ সংখ্যা বা জারণ মান যেটাই বলি না কেন সেটা হচ্ছে তার +2। ক্লোরাইড আয়নে তার জারণ মান হচ্ছে -1, সুতরাং জারণ মান হচ্ছে তার -1। এখন আমরা আরেকটি বিষয় আমাদের মধ্যে সব সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কোনটি জারণ মান, কোনটি যোজনী। আমরা জারণ মানের সংজ্ঞাটা এর আগেও দেখেছি। আমরা যদি সংজ্ঞাটা খেয়াল করি যে কোনো মৌলের উপর বিদ্যমান চার্জের প্রকৃতি হচ্ছে তার জারণ, আর যোজনী হচ্ছে কোনো মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে তার যোজনী। তো আমরা জারণ মানের প্রকাশ করি মান প্লাস চার্জ। তো আমরা পূর্বের স্লাইডে দেখেছি যে যতটা মানে চার্জ যদি +2 হয় তাহলে মান হচ্ছে 2 আর চার্জ হচ্ছে প্লাস, তখন আমরা +2। তাহলে আমরা জারণ মান প্রকাশ করার ক্ষেত্রে মান এবং চার্জ উভয় দ্বারা প্রকাশ করি, আর যোজনীর ক্ষেত্রে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা বলছি কোনো মৌলের সাথে অন্য মৌলের সংযুক্ত হওয়ার প্রবণতা, যেমন হাইড্রোজেন ক্লোরিনের সাথে, তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে সংযুক্ত হয়, তাহলে এখানে হাইড্রোজেনেরও যোজনী 1 এবং ক্লোরিনেরও যোজনী 1। এখানে শুধু মান, এখানে প্লাস বা মাইনাস, সেটা যোজনী প্রকাশ করে। জারণ মানের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস অবশ্যই লিখতে, মান এবং চার্জ দুটাকে উল্লেখ করতে। যেমন জারণ মান 0 হতে পারে, আমরা দেখেছি মৌলসমূহের জারণ মান 0 হয়ে থাকে। ঠিক এখানে যোজনী নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকলের সাধারণত, নিষ্ক্রিয় গ্যাস সমূহ সাধারণত তাদের যোজনী 0 হয়, আর অন্য যে মৌলগুলো রয়েছে তাদের আলাদা আলাদা নির্দিষ্ট মান রয়েছে, যোজনী রয়েছে। জারণ মান ভগ্নাংশ হতে পারে। আমরা যখন জারণ মান নির্ণয় করব তখন দেখতে পাবো যে জারণ মান কিভাবে ভগ্নাংশ হয়। যোজনী কখনো ভগ্নাংশ হতে পারে না, যোজনী 0 অথবা যে কোনো মান 1, 2, 3, 4 এরকম মান হবে। আমরা যৌগের মধ্যে যদি দেখি যে বিভিন্ন যৌগে একই মৌলের জারণ মান বিভিন্ন। এখানে দুটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান +4, আবার সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6। আমরা দেখেছি দুটা ভিন্ন যৌগ কিন্তু মৌল দুটো একই, সালফুরিক অ্যাসিড ও সালফার। এখানে তাদের জারণ মান ভিন্ন, কিন্তু একই যোজনী দিয়ে একাধিক জারণ মানের যৌগ তৈরি করা সম্ভব। যেমন আমরা মিথেন এবং ইথেন, এই যে দুটি যৌগ,
মিথেনও তার যোজনী 4, ইথেনও তার যোজনী 4, কিন্তু দুইটা ভিন্ন যৌগে জারণ মান কিন্তু ভিন্ন হয়ে থাকে। আমরা মিথেনে যদি খেয়াল করি যে কার্বনের জারণ মান হচ্ছে +4, আবার ইথেনে কার্বনের জারণ মান হচ্ছে +3। তাহলে একই যোজনী দিয়ে একাধিক জারণ মানের যৌগ তৈরি করা সম্ভব। আশা করি জারণ মান এবং যোজনীর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কেমিস্ট্রি একটা বেসিক বিষয়। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। তার পরবর্তী যে বিষয়টা, আমরা কিভাবে জারণ মান গণনা করব। জারণ মান গণনা করতে কিছু নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলী অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রথম যে বিষয়টা, যে মৌলের জারণ মান সর্বদা 0, যেমন সোডিয়াম, ক্লোরিন, সালফার, ফসফেট, এখানে সকলেরই জারণ মান 0, কারণ তারা সবাই মৌল অবস্থায় রয়েছে। মৌল অবস্থায় জারণ মান 0 হয়। আয়নের জারণ মান আয়নের চার্জের সমান, যেমন নাইট্রাইট যে আয়ন, এখানে 3+, সালফাইড 2-, ম্যাঙ্গানাস ম্যাগনেসিয়াম 2+, এখানে প্রত্যেকটা আয়ন যত তার জারণ মান ঠিক করে। এখানে -3, তার জারণ মান -3, এখানে -2, তার জারণ মান -2, এখানে +2, তার জারণ মান +2। তাহলে আয়নের জারণ মান আয়নের নিরপেক্ষ সকল যৌগে সকল মোলের জারণ মানের যোগফল সমান। নিরপেক্ষ যৌগ যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। এখানে যতগুলা মৌল সমন্বয়ে পটাশিয়াম ডাইক্রোমেট গঠিত হয়েছে, সকল যৌগে সকল মোলের জারণ মানের যোগফল 0। ঠিক একইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে যে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন, এই যে মৌল সমন্বয়ে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট সংগঠিত হয়েছে, তাহলে তাদের সকল মৌলের জারণ মানের যোগফল হবে 0। কোন যৌগমূলক বা জটিল আয়নে সকল মৌলের জারণ মানের যোগফল চার্জের সমান। কোন যৌগমূলক বা জটিল আয়ন, আমরা অবশ্যই রসায়ন প্রথম পত্রে জটিল আয়ন সম্পর্কে আমরা দেখেছি। তাহলে আমরা এখানে যৌগমূলক বা জটিল আয়নে সকল মৌলের জারণ মানের যোগফল হবে চার্জের সমান। যেমন আমরা একটা জটিল জায়গা যদি এখানে খেয়াল করি, যে ফেরিসায়নের যে জটিল যৌগটি রয়েছে, এখানে সায়ানের 6টা এখানে লিগ্যান্ড আর কেন্দ্রীয় পরমাণু সম্পর্কে তোমরা জানো। লিগ্যান্ড এবং কেন্দ্রীয় পরমাণু মিলে একটা জটিল আয়ন গঠন করে। এখানে আয়রন এবং সায়ানাইড, এই যে লিগ্যান্ড, তাদের জারণ মানের যোগফল হবে -। ঠিক একইভাবে অ্যামোনিয়াম যে আয়ন, এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন, তাদের জারণ মানের যোগফল হবে প্লাস। এখানে এই বিষয়টাই বোঝাতে চেয়েছি যে কোনো যৌগমূলক বা জটিল আয়নে সকল মৌলের জারণ মান যোগফল হবে তাদের চার্জের সমান। আরো কিছু নিয়ম রয়েছে, যেমন অক্সিজেনের জারণ মান সর্বদাই -, শুধু দুইটা ক্ষেত্র ছাড়া, একটা হচ্ছে পার অক্সাইড আর সুপার অক্সাইড। পার অক্সাইড হচ্ছে -1 আর সুপার অক্সাইড হচ্ছে -। এই দুইটা ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -2। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্র খেয়াল রাখতে হবে যে হাইড্রোজেনের জারণ মান সর্বদাই +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হচ্ছে -। যেমন সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, শুধু ধাতব হাইড্রাইডের ছাড়া সকল জায়গায় হাইড্রোজেনের জারণ মান +1, আর শুধুমাত্র ধাতব হাইড্রাইড হচ্ছে -1। আমরা গ্রুপ 1 এর জারণ মান +1 আর গ্রুপ 2 এর জারণ মান +2, আর গ্রুপ 3 এর মধ্যে আমরা অ্যালুমিনিয়াম +3 এবং ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1। এই ক্ষেত্র ছাড়া, এই ক্ষেত্র ছাড়া বাকিগুলো এদের জারণ মান স্থির। আমরা যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যে অক্সিজেনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 1, গ্রুপ 2, এবং অন্য যে গ্রুপের অ্যালুমিনিয়াম রয়েছে 13-এ,
13 নাম্বার গ্রুপ, ফ্লোরিন রয়েছে 17 নাম্বার গ্রুপ। গ্রুপের মধ্যে শুধুমাত্র ফ্লোরিন এর জারণ মানটা স্থির, আর বাকি সকল মৌলসমূহের জারণ মান কি পরিবর্তনশীল। এগুলো আমরা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে জারণ মান নির্ণয় করব? আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আমরা জানি পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন হচ্ছে, অক্সিজেনের মান পটাশিয়াম মানে পার অক্সাইড এবং সুপার অক্সাইড এই দুইটা জায়গায় ছাড়া সকল ক্ষেত্রে অক্সিজেনের মান মাইনাস। সুতরাং এখানে ম্যাঙ্গানিজের জারণ মান পরিবর্তনশীল। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মানটা নির্ণয় করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। সুতরাং এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সকল মৌলগুলো পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন তাদের জারণ মানের যোগফল হবে 0। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, তাহলে এখানে পটাশিয়াম পরমাণু হচ্ছে কয়টা? একটি। তাহলে এক দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, যোগ এখানে ম্যাঙ্গানিজের জারণ মান আমরা জানি না, তাহলে এখানে ম্যাঙ্গানিজ পরমাণু একটি রয়েছে, তাহলে x × 1 প্লাস এখন অক্সিজেনের হচ্ছে জারণ মান -2, এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে প্লাস, মানে অক্সিজেন পরমাণু সংখ্যা 4, তার জারণ মান 4 দ্বারা গুণ করতে হবে। এখানে সকল মৌল সমূহের মানে পরমাণু সমূহের যোগফল, যেটা এটাকে নিরপেক্ষ যৌগ, সুতরাং তার জারণ মান হবে ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে x এর মান যদি দেখি যে x এর মান হচ্ছে +7, সুতরাং ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে এখানে +7। তাহলে আমরা এখানে অবশ্যই খেয়াল করবে যে জারণ মান লেখার সময় 4 সহ দিতে হবে। আমরা এখানে 8 থেকে 1 বিয়োগ করলে, 8 থেকে 1 বিয়োগ করলে যে 7 হয়, শুধু 7 লিখলে হবে, এখানে অবশ্যই প্লাস চিহ্নটি ব্যবহার করতে হবে। আমরা পটাশিয়াম এখানে ডাইক্রোমের যে আয়নটি রয়েছে, এখানে আমরা জানি, আমরা নিয়মের মধ্যে পড়েছি যে একটা যৌগ মূলকে বা কোনো তাদের চার্জ, মৌল বা যৌগের বিদ্যমান যে চার্জ, এই চার্জগুলো হবে মৌলসমূহের জারণ মানের যোগফলের সমান। সুতরাং ক্রোমিয়াম এবং অক্সিজেন তাদের জারণ মানের যোগফল হবে কত? -2। তো এই জন্য টোটাল জারণ মান হবে কত? -2। ক্রোমিয়ামের জারণ মান পরিবর্তনশীল, x × 2, এখানে দুইটা ক্রোমিয়াম আছে, এই জন্য 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস অক্সিজেনের জারণ মান -2 × 7। তাহলে আমরা যদি নির্ণয় করি তাহলে দেখতে পাবো ক্রোমিয়ামের জারণ মান +6। আমরা এর আগে বলেছি অবশ্যই জারণ মান লেখার সময় তার যে চিহ্ন, সেই চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। প্লাস হলে প্লাস লিখতে হবে, মাইনাস হলে মাইনাস লিখতে হবে। আমরা কয়েকটা প্রবলেম যদি সলভ করি, এখানে ফেরিক অক্সাইড, অক্সালিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, সোডিয়াম থাইওসালফেট, এই যে যৌগগুলো রয়েছে, এই যৌগগুলোর মধ্যে যে সকল পরমাণুর সময় জারণ মান পরিবর্তনশীল, এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে প্রথম যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে কি ফেরিক অক্সাইড। এই এখানে আমরা জানি অক্সিজেনের জারণ মান স্থির, কত? -2। তাহলে এখানে অক্সিজেনের -2, এখানে অক্সিজেনের 4টা, তাহলে এখানে আয়রনের জারণ মানটা পরিবর্তনশীল, এই জন্য x × 3। তাহলে টোটাল যেহেতু একটা নিরপেক্ষ যৌগ, সুতরাং তার জারণ মান হচ্ছে 0। তাহলে x = হচ্ছে 8/3। সালফুরিক অ্যাসিডের সালফারের জারণ মান, আমরা আশা করি এগুলা একটা একটা করে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ঠিক একইভাবে অক্সালিক অ্যাসিডের কার্বনের জারণ মান পরিবর্তনশীল, তাহলে আমরা এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে সকল মৌলসমূহের জারণ মান যোগফল হবে 0। তাহলে x এর মান হচ্ছে +3। সুতরাং এখানে অক্সালিক অ্যাসিডের মধ্যে যে কার্বনটি রয়েছে তার জারণ মান হচ্ছে +3। যেমন সোডিয়াম থাইওসালফেটের মধ্যে আমরা জানি সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে সালফারের জারণ মান হচ্ছে পরিবর্তনশীল, তাহলে তার জারণ মান করবো x। তাহলে এটা যেহেতু একটা নিরপেক্ষ যৌগ, সেই ক্ষেত্রে তার মোট জারণ মান হবে 0। তাহলে এখানে সালফারের জারণ হচ্ছে 5/3। তাহলে আমরা আরো কিছু যদি প্রবলেম দেখি, এখানে কিছু জটিল যৌগ রয়েছে, জটিল আয়ন রয়েছে, যৌগমূলক রয়েছে,
সেই ক্ষেত্রে আমরা কিভাবে তার জারণ মানগুলো নির্ণয় করব। যেমন থায়োসালফেট যে আয়নটি রয়েছে, এখানে আমরা জানি একটা যৌগ মূলকের বিদ্যমান যে চার্জ, এই চার্জটা হচ্ছে এখানে যে মৌলসমূহ রয়েছে তাদের জারণ মানের যোগফল। সুতরাং এখানে সালফার এবং অক্সিজেনের জারণ মানের যোগফল হবে -2। তাহলে আমরা জানি যে সালফারের জারণ মান পরিবর্তনশীল, তাহলে সেটা x, অক্সিজেনের -2, যে এখানে 3টা অক্সিজেন 3 ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এখানে x এর মান হচ্ছে প্লাস, সালফারের জারণ মান হচ্ছে প্লাস। ঠিক একইভাবে ফেরোসায়ানাইডের যে জটিল আয়নটি রয়েছে তার হচ্ছে -4। তাহলে এই জটিল আয়নটি এখানে যে আয়রন এবং সায়ানাইড যেগুলো এটাকে লিগ্যান্ড বলতে পারি, তাদের জারণ মানের যোগফল হবে -4। তাহলে আমরা সায়ানাইডের জারণ হচ্ছে -1, এখানে সায়ানাইড 6টি, তাহলে 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে x × 1 প্লাস ইকুয়াল হচ্ছে মাইনাস। টোটাল এখানে যে জটিল আয়নটার যে মূলক এবং লিগ্যান্ড এবং কেন্দ্রীয় পরমাণু তাদের টোটাল জারণ মান হচ্ছে মাইনাস, তাহলে x হচ্ছে প্লাস, তাহলে আয়রনের জারণ মান হচ্ছে এখানে +2। ঠিক একইভাবে এখানে অ্যামোনিয়া একটা নিরপেক্ষ মৌল, তো এই জন্য অ্যামোনিয়ার জারণ মান হচ্ছে খুব শূন্য। এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড হিসেবে কাজ করেছে। তোমরা জটিল যৌগ যখন আমরা আলোচনা করেছি তোমরা অবশ্যই তোমরা লক্ষ্য করেছ। তাহলে আমরা বলতে পারি যে 0 × 4। তাহলে ক্রোমিয়াম, কপার হচ্ছে x, তাহলে কপার যদি একটা 1, তাহলে সালফেট এটা একটা মূলক, আমরা যে মূলকটা যার মান হচ্ছে -2, এখানে মূলক হচ্ছে অ্যাক্টিভ, তাহলে -2 ইকুয়াল হচ্ছে 0। টোটাল যৌগ যে জটিল যে যৌগটা সেটা একটা নিরপেক্ষ, সুতরাং তার জারণ মান হচ্ছে 0। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখবো x ইকুয়াল হচ্ছে প্লাস, কপারের জারণ মান হচ্ছে প্লাস। আমরা আশা করব আজকের এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এই ক্লাসটা বারবার করে দেখবে, তাহলে যে জায়গাগুলোতে তোমরা বুঝতে প্রথমবার হয়তো বুঝতে পারো নাই, যদি এটা আরেকবার দেখো মনোযোগ দিয়ে, আশা করি তোমরা যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের এই অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।